স্বাগত সবাইকে। ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনটিভির বিশেষ এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, সরকারের রাজস্ব আয়ের অন্যতম একটি খাত মূল্য সংযোজন কর বা ভ্যাট। অনেক দিন ধরেই দেশে 10 ডিসেম্বর পালিত হয় জাতীয় ভ্যাট দিবস। এছাড়া এবার ভ্যাট দিবস উপলক্ষে 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পালন হবে ভ্যাট সপ্তাহ। আজকের আয়োজনে আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার মোহাম্মদ শামসুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে। এবছর আমরা দেখছি যে ভ্যাট দিবসের প্রতিবাদ তো একটি ঠিক করা হয়েছে যে ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে। মানে এই প্রতিবাদদের আসলে তাৎপর্যটা একটু জানতে চাচ্ছি শুরুতেই আপনার কাছে। আচ্ছা, আমরা ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উদযাপন করে থাকি মূলত আমাদের যারা করদাতা ভ্যাটদাতা তাদেরকে একটু সচেতন করার জন্যে, এবং একই রকমভাবে যারা ভ্যাট কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরকেও একটা সেবাধর্মী মনোভাবে আরেকটু উজ্জীবিত করার জন্যে। তো এই সার্বিক জিনিসটাকে মাথায় রেখে আমরা এক এক বছর এক একটা প্রতিপাদ্য একটা স্লোগান সামনে রেখে আমরা কাজ করি। তো এবারে আমরা স্লোগানটা বেছে নিয়েছি যে ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে। এই ধরনের প্রতিপাদ্য নেওয়ার কারণটা হলো যে ভ্যাট কিন্তু এটা একটা কনজামশন ট্যাক্স, ভোক্তা কর। যে যত ধরনের ভোক্তা আছে, যে যেখান থেকে আমরা যা কিছু কনজিউম করছি, যা কিছু পারচেস করছি, তার বিপরীতে কিন্তু ভ্যাট আছে। ভ্যাট একটা পরোক্ষ কর। ভোক্তার টের পাক চাই নাই পাক, তার কিন্তু বিল পেমেন্টের সাথে সাথে তার প্রাইসের সাথে ভ্যাটটা ইনক্লুডেড। তাহলে দেশের সার্বিক উন্নয়নে বা রাজস্ব আহরণে দেশের আপামর জনসাধারণের যে অবদানটা, সেই অবদানটাকে স্বীকৃতি জানিয়েই আমাদের আজকের এইবারের জন্য এই প্রতিপাদ্য যে ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে। ইনফ্যাক্ট জনজনে সবাই দিচ্ছেন, কিন্তু সেই জনগণ যাতে আরেকটু সচেতন হয়, তার ভ্যাটটা যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিনা, সে ভ্যাট চালান পেল কিনা, এই জায়গাগুলো নিয়ে যাতে ওনারা আরেকটু সচেতন হতে পারে, সেটা মাথায় রেখে আমরা সমগ্র জনগণকে একটু উজ্জীবিত করার জন্য ভ্যাট দিব জনে অংশ নিব উন্নয়নে। মানে সেক্ষেত্রে আপনারা জনগণকে উজ্জীবিত করতে চাচ্ছেন, কিন্তু জনগণ আসলে ভ্যাট কেন দিবে? জনগণ কেন ভ্যাট দিবে? আমি শুরুতেই আপনাকে বললাম যে ভ্যাট হলো একটা ভোক্তা কর। আমিও ভোক্তা, আপনিও ভোক্তা, আমরাও জনগণ। তাহলে প্রশ্নটা দাঁড়ায় কি যে আমরা ভ্যাট কেন দিব? আমি আমার জন্য ভ্যাট দিব, জনগণ জনগণের জন্য ভ্যাট দিবে। আমার জন্য আমি কেন ভ্যাট দিব? আমার বাচ্চাদের জন্য ভালো স্কুল দরকার, কলেজ দরকার, ইউনিভার্সিটি দরকার, চিকিৎসার জন্য হসপিটাল দরকার, আমার রাস্তাঘাট দরকার, অবকাঠামো দরকার, বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার। আমি ব্যবসায়ী, আমি বিনিয়োগে যাব, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার। এই সব কিছু কিন্তু আমার একার পক্ষে করা সম্ভব না। এগুলো করার দায়িত্ব নিচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রকে যদি সেগুলো করার মতো যদি অর্থের যোগান আমি না দিই, তাহলে তো রাষ্ট্র সেই অবকাঠামো গড়ে দিতে পারবে না। তো আমার প্রয়োজনেই নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকেই জনগণকে বা আমাকে এই কর বা ভ্যাট দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় বিশেষ করে বাজেটের পরে অনেক সমালোচনা শুনি যে ভ্যাটের ক্ষেত্রে বিশেষ করে যে গরিবের উপরে ভ্যাটের বোঝা বেশি চাপানো হয়, বা মানে ধনী গরিবের এই পার্থক্যটা কিভাবে করা হয়, বা সেক্ষেত্রে মানে সমতাটা কিভাবে আনা হয়, বা কম আয়ের মানুষের উপর ভ্যাটের চাপটা কম দেওয়াটার কোনো প্রাধান্য আপনাদের থাকে কিনা, বা কি অবস্থা? হ্যাঁ, আপনি একটা ভালো জিনিসই অবতারণা করেছেন। এখানে ভ্যাটটা যেহেতু ভোক্তা কর, ধনী গরিব সকল ভোক্তার উপরেই কিন্তু ভ্যাটটা সমভাবে এবং সমহারে ইম্পোজ হচ্ছে এখানে। তাহলে আমরা যারা নাকি স্বল্প আয়ের লোক, তাদের জন্য এই যে ভ্যাটের যে কর ব্যবস্থা, সেই কর ব্যবস্থা কী সুরক্ষা রেখেছে? স্বল্প আয়ের লোকের চিন্তাভাবনা মাথায় রেখে, যেমন আমরা যদি একটা স্বল্প আয়ের পরিবারের ফ্যামিলি এক্সপেন্ডিচার দেখি, তাহলে দেখা যাবে যে তার ফ্যামিলি এক্সপেন্ডিচারের অলমোস্ট 90%ই চলে গেছে তার হাউস রেন্টে, তার আপনার তরি তরকারি, মাছ মাংস, এই সমস্ত জিনিসের পিছনে 90% চলে যায় এটা। তাহলে এই যে তরি তরকারি, মাছ মাংস, হাউস রেন্ট, এগুলো কিন্তু সবই কর মানে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। আমাদের ভ্যাট আইনের প্রথমেই ফার্স্ট শিডিউল দিয়ে কোন কোন আইটেমগুলো নিয়ে ভ্যাট দিতে হবে না, এটা দিয়ে অব্যাহতি দেওয়া হলো। এখন প্রশ্ন হলো যে এই অব্যাহতিও তো ধনী গরিব সবাই পাচ্ছে, আমার গরিবের জন্য সুব্যবস্থাটা কি? সেইটাও মাথায় রেখে আবার ভ্যাট আইনের মধ্যে আপনার কিছু থ্রেশহোল্ড রাখা হয়েছে। যেমন যেই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের সারা বছরের টার্নওভার হলো 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত, তাকে ভ্যাট পে করতে হচ্ছে না। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড একটা এসআরও করে ভ্যাট দেওয়াটা বাধ্যতামূলক করেছে টার্নওভার নির্বিশেষে, যে তার টার্নওভার যাই হোক না কেন তাকে ভ্যাট দিতে হবে। ওই এসআরওভুক্ত আইটেমগুলো ছাড়া
বাকি অল ট্রানজ্যাকশন অল আইটেম 50 লক্ষ টাকার টার্নওভার পর্যন্ত তাকে ভ্যাট পে করতে হয় না। এরপরের ধাপ হলো 3 কোটি টাকা পর্যন্ত। এরপরে আরেকটু যারা বড় ব্যবসায়ী, বড় দোকান, বড় ইন্ডাস্ট্রি, তার বার্ষিক টার্নওভার যদি 3 কোটি টাকা হয় তাহলে তাকে আদর্শ হারে, দ্যাট ইজ 15% হারে তাকে ভ্যাট দিতে হচ্ছে না। তার জন্য আবার করা হয়েছে তালিকাভুক্তি এবং টার্নওভার কর। টার্নওভার কর হলো অনলি 4%। তো এইভাবে এদেরকে সুরক্ষা দেখা হয়েছে। এছাড়া আইটেম বিবেচনায় যে কোনগুলোর কনজিউমার শ্রেণী কারা, ইকোনমিতে এটার ইম্প্যাক্টটা কীরকম, সোসাইটিতে ইম্প্যাক্ট কীরকম, এটা বিবেচনায় রেখেও আপনার কিছু কিছু আইটেমকে আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া আছে, কিছু আইটেমকে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া আছে, আবার কিছু আইটেমকে আপনার ব্যবসায়ী পর্যায়েও ভ্যাট অব্যাহতি দেওয়া আছে। এইভাবে আপনার একটা কাঠামোর ভিতরেই থেকে যারা স্বল্প আয়ের বা সামর্থ্য কম তাদেরকে ভ্যাট আইনে সুরক্ষার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে ভ্যাট ব্যবস্থায় আসলে কি ধরনের পরিবর্তন এসেছে বা সাফল্য কি, এটা যদি জানতে চাই কি বলবেন মোটা দাগে? হ্যাঁ জি, আপনারা তো জানেন যে ভ্যাটটা মূলত বাংলাদেশে ইন্ট্রোডিউস হয় 1991 সালে। তখন আমরা আপনার 1991 সনের মূল্য সংযোজন করে সম্পর্ক শুল্ক আইন 1991, ওটা দিয়ে আমরা এতদিন ভ্যাট ব্যবস্থা চালিয়েছি। তো এই দীর্ঘ সময়ের ব্যবধানে আপনার আমাদের বিজনেস প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বিজনেস মুড চেঞ্জ হয়েছে, ট্রানজ্যাকশন মুড চেঞ্জ হয়েছে। ওগুলোর সাথে মিল রেখে, সামঞ্জস্য রেখে এবং এটাকে আরও একটু আধুনিক কিভাবে করা যায়, এই চিন্তাগুলোর জায়গা থেকেই কিন্তু পরবর্তীতে 2012 সালে এসে আবার নতুন ভ্যাট আইন করা হলো, মূল্য সংযোজন সম্পর্ক শুল্ক আইন 2012। এই আইনের ওইটার সাথে এটার মৌলিক পার্থক্যের জায়গাটাই হলো যে এই আইনটাই হলো একটা অনলাইন ভিত্তিক একটা ভ্যাট ব্যবস্থা গড়ে তোলা। তো সেখানে যে পরিবর্তনগুলো আসছে, যে আমাদের করদাতাদের যে আগে একটা কষ্টকর ব্যাপার ছিল যে নিবন্ধন নেওয়ার সময় একটা ঝামেলা, আবার আপনারা জানেন যে ইনকাম ট্যাক্সে বছরের রিটার্ন একবার, কিন্তু ভ্যাটে কিন্তু প্রতি মাসে একবার করে রিটার্ন, তাহলে 12 মাসে 12টা রিটার্নের জন্য তাকে আবার যাওয়া, সাবমিট করা, ঝামেলা, এই সব মাথায় রেখে 2012 সালের আইন অনলাইন ভিত্তিক করা হলো। সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতমই হলো এই অনলাইন ভিত্তিক ভ্যাট ব্যবস্থা। তার মানে সে নিবন্ধন নিবে ঘরে বসে, অনলাইনে সে নিজে নিজে অ্যাপ্লাই করে যা যা তথ্য চাই যে ঘরে বসে নিয়ে নেবে। রিটার্ন সেটা সে ঘরে বসে জমা দিবে, তাকে আর ভ্যাট অফিসে যেতে হবে না, ওই অনলাইন ভিত্তিতে সে রিটার্ন সাবমিট করবে। কখনো কখনো একটু হিসাব নিকাশের ভুলের জন্য কোনো ট্যাক্স পেয়ার একটু ট্যাক্স বেশি দিয়ে ফেলে, তার ওইখানে ব্যালেন্স জমা হয়ে যায়, গভর্নমেন্টের কাছ থেকে সেটা রিফান্ড পায়। আগে সে রিফান্ড ম্যানুয়ালি আবেদন করতে হতো, সেটার পেছনে ঘুরতে হতো এই অফিসে ওই অফিসে। এখন আর ওই ব্যবস্থা নাই, অনলাইনেই তাকে রিফান্ড আবেদন করতে হবে এবং ওইভাবেই তার রিফান্ড নিষ্পত্তি হবে। আগে তাকে একটা সহগ দাখিল করতে হতো, সে তার প্রোডাক্টটা কী মূল্যে বিক্রি করবে, এটার যে উপকরণ বা র মেটেরিয়ালস তার ভ্যালু কত, ভ্যালিডেশন কত হবে, কী মূল্যে বিক্রি করবে, এটা ভ্যাট অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হতো ম্যানুয়ালি সাবমিট করে। এখন আর সেই মূল্য অনুমোদনের প্রয়োজন নাই, শুধু তার কী র মেটেরিয়ালস লাগবে, কতটুকুন লাগবে একটা ইউনিট উৎপাদনে, এটা সে একটা সহগ ডিক্লেয়ার করবে, ওই অনলাইন সিস্টেমে সাবমিট করবে। আর তার ভ্যাট ইম্পোজ করার ভিত্তি মূল্যটা হবে তার সরবরাহ মূল্য, সে যেই মূল্যে বিক্রি করতে চায়, হি হ্যাজ দ্যাট লিবার্টি, সে ওই মূল্যেই বিক্রি করবে, সেই তার সরবরাহ মূল্যটার উপরেই ভ্যাট ইম্পোজ হবে। আগে আপনার একটা প্রতিষ্ঠানকে একটা চলতি হিসাব মেনটেন করতে হতো, তার অ্যাডভান্স রাখতে হতো, ট্রেজারি জমাটা অ্যাডভান্স রাখতে হতো, অ্যাডভান্স তাকে ভ্যাটটা পে করে যদি ব্যালেন্স না থাকতো সে মালটা সাপ্লাই দিতে পারতো না। এখন নতুন আইনে যেটা করা হয়েছে আপনার, যে সে তার মতো করে মাল বিক্রি করে যাবে, সারা মাস সে মাল সাপ্লাই দিয়ে যাবে, এই টোটাল সাপ্লাইয়ের বিপরীতে যতটুকু ভ্যাট হলো এটা পরবর্তী মাসের 15 তারিখে সে রিটার্ন সাবমিশনের সময় জমা করবে। তার মানে এখানেও সে একটা ক্রেডিট পাচ্ছে ফর 45 ডেজ। মাসের 1 তারিখে যেটা বিক্রি হবে সেটা 45 দিন পরেও তাকে ভ্যাটটা পে করলে হবে। আগে তাকে এটার জন্য আপনার ভ্যাট পে করার জন্য আবার ব্যাংকে যে লাইন ধরে তাকে ট্রেজারি চালান করতে হতো, এখন এই চালানের মাধ্যমে সে ঘরে বসে তার ব্যাংকে অ্যাডভাইস করে পাঠাচ্ছে, যেই ব্যাংকে তার অ্যাকাউন্ট সেই ব্যাংক থেকেই সরকারি কোষাগারে রেভিনিউ জমা হয়ে যাচ্ছে। এই মৌলিক পরিবর্তনগুলো আপনার নতুন ভ্যাট আইনের মাধ্যমে আনা হয়েছে করদাতাদের সুবিধা। আমরা জানি যে ভ্যাট অনলাইন একটি প্রকল্প ছিল যেটি সমাপ্ত হয়েছে, তো এই আধুনিকায়নের প্রক্রিয়াটা আপনারা এগিয়ে নিচ্ছেন, তো এখন পর্যন্ত আসলে আধুনিকায়নটা কোন পর্যায়ে আছে বা কতটুকু স্যাটিসফ্যাক্টরি লেভেলে আপনারা নিয়ে যেতে পেরেছেন, বা এখনো কি কি কাজ বাকি আছে এক্ষেত্রে? আচ্ছা, এখন আমাদের দিক থেকে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ব্যবস্থাকে অনলাইন ভিত্তিক করার জন্য, আধুনিকায়নের জন্য আমরা শতভাগ প্রস্তুত।
আমাদের ভ্যাট অনলাইন প্রকল্পের অধীনে যতগুলো অটোমেটেড মডিউল করার আমাদের প্ল্যান ছিল প্রত্যেকটা মডিউলই কমপ্লিট হয়েছে, সেটা কার্যকর হয়েছে। এখন হলো যে আমাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলটা কোথায়। তো ইনফ্যাক্ট এই যে ভ্যাটে 4 লাখ 5 লাখ নিবন্ধিত প্রতিষ্ঠান, এই সবার সক্ষমতা কিন্তু মানে এক না। এটার বৃহৎ একটা অংশ, একটা ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী, ছোট একটা ঠিকাদার, ছোট একটা রেস্টুরেন্ট, না তারা অনলাইন সিস্টেমে আসতে পারছে না। যে আমরা কিন্তু তাদের কথা মাথায় রেখে এখন আইনটাকে এমন একটা কঠিন অবস্থানে নিয়ে যেতে পারছি না যে আগামী মাস থেকে অনলাইনে রিটার্ন সাবমিট ছাড়া কোনো রিটার্ন সাবমিট হবে না। বলছিলেন আসলে যে আহরণেও আধুনিকায়নের কারণে একটি বড় মানে বেশিরভাগ ভ্যাটই আসলে এই অনলাইন ভিত্তিক যে রিটার্ন মানে সেই জায়গাটা থেকে আপনারা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আসলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময় আসলে এই ভ্যাটের অবদান রাজস্বের ক্ষেত্রে মানে সেটি আসলে কতখানি বাড়ছে বা এই ভ্যাটের আওতা আসলে কতটা বাড়ানো সম্ভব হচ্ছে আপনাদের? ভ্যাটের যদি আমরা ইন টার্মস অফ রেভিনিউ বলি, এটা মানে আপনার যখন ভ্যাট প্রবর্তন হলো তখন হয়তো আমরা এইভাবে কল্পনাই করতে পারিনি যে ভ্যাটটা এমন একটা জায়গায় যেয়ে পৌঁছবে। 1991 সালে যখন ভ্যাট ব্যবস্থা প্রবর্তন হলো প্রথম বছর, আপনাদের খেয়াল আছে বোধহয় যে এই ভ্যাট আইনটা প্রবর্তনের কারণে কিন্তু বাংলাদেশে তখন হরতালও হয়েছে, যে একটা ভীতির জায়গা যে কি হবে এটা। তো এখন সেই বছর আমাদের ভ্যাট থেকে রেভিনিউ আসছিল 465 কোটি টাকা, 465 কোটি টাকা। আর গত অর্থ বছরে সেই ভ্যাট থেকে আমাদের রেভিনিউ আসছে 1,50,000 কোটি টাকা। তাহলে এই ভ্যাট এখন বাংলাদেশের ইকোনমিতে প্রতি বছর কন্ট্রিবিউট করছে 1,50,000 কোটি টাকা, এটা ইন টার্মস অফ রেভিনিউ। আর ভ্যাটের আওতায় যেটা শুরুতেই আমি আপনাকে যেটা বললাম যে ইনফ্যাক্ট আমাদের ইকোনমিক স্ট্রাকচার যেটা, যে এই বিনিয়োগ বাড়ানোর জন্য ইকোনমিটাকে এক্সপ্যান্ড করার জন্য এখনও অনেক খাতকে ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে। এটা যেমন আমাদের কৃষি খাত পুরোটাই ভ্যাটের আওতার বাইরে। আবার ভ্যাটের আহরণের পাশাপাশি আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর একটা প্রোটেকশনের চিন্তাও এনপিআরকে মাথায় রাখতে হয়, এটা ব্যাকআপ রাখতে হয়। এই কারণে অনেক প্রতিষ্ঠানকেই আবার স্থানীয় উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি দেওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে দাঁড়াক, তাহলে আর আমাদের আমদানি নির্ভর থাকতে হবে না, আমরা আমাদের ডোমেস্টিক প্রোডাকশন দিয়েই ফরেন কারেন্সি সেভ করতে পারবো। তাহলে এইভাবে যাচ্ছে। আর যেমন আমরা এবার যেমন প্রতিপাদ্য করেছি যে ভ্যাট দিব জনজনে, অংশ নিব উন্নয়নে, যে প্রতি বছর কিন্তু খুব উল্লেখযোগ্য হারে আমার ইন্ডাস্ট্রি বাড়ছে না, কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু একটু স্মল স্কেলের বিনিয়োগকারী যারা দোকানপাট, রেস্টুরেন্ট, হ্যাঁ এগুলো কিন্তু বাড়ছে। এদেরকে এখন এই নেটের ভিতরে আনাটাই হলো বড় চ্যালেঞ্জ। এটা সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু বৈষম্যের অভিযোগ শুনি মাঠ পর্যায়ে যে অনেকে চলে আসছে ভ্যাটের আওতায় আর অনেকে আসছে না, তো এখানে একটা কম্পিটিশনে একটা ঝামেলা হয় তাদের আর কি। না এখন ওই রকম উল্লেখযোগ্য ভাবে যে আপনার ভ্যাটের আওতায় আসছে না এরকম সংখ্যা খুব কম। বাট নতুন যারাই ছোটোখাটো ব্যবসায়ী আসছে এদেরকে একটু চেষ্টা করে মোটিভেট করে বুঝিয়ে শুনেই আপনার ভ্যাটের নেটে আনতে হচ্ছে এটা। কিন্তু সেটা যে খুব একবারে আপনি জানেন যে আমরা প্রায় কয়েক মাস পর পরই, 3 মাস 2 মাস 3 মাস পর পরই বা 6 মাস পর পরই আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রোগ্রাম দিয়ে মাঠ পর্যায়ে যতগুলো ভ্যাট কমিশনার আছে আমরা একটা প্রোগ্রাম কিন্তু নিই যে এই 15 দিন এই 1 মাস আমার কাজ হলো কারা কারা নেটের বাইরে আছে তাদেরকে নেটের ভিতরে নিয়ে আসা। এবং প্রতি বছরই কিন্তু এই নেটটা বিস্তৃত হচ্ছে। যেখানে আগে 3 লাখ 3.5 লাখ নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল, এই গত কয়েক মাস আগে কিন্তু ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান এখন 5 লাখ ছাড়িয়েছে। এটা তো এই সংখ্যা বাড়ছে, আরও বাড়বে, এটা মানে টু বি কন্টিনিউ। মানে সেক্ষেত্রে মানে ভোক্তাদেরও একটা অভিযোগ আছে যে অনেক দোকানদার বা হোটেল ম্যানেজার বা একটা মিষ্টির দোকানদার দেখা যাচ্ছে যে সে হয়তো ভ্যাটটা ক্রেতার কাছ থেকে কালেক্ট করলো, কিন্তু এটা আলটিমেটলি গিয়ে সরকারের ফান্ডে জমা পড়ছে কিনা, মানে এই ধরনের একটা কনফিউশন তৈরি, মানে এটার আসলে সুযোগ কতখানি আসলে নিয়ে জমা না দেওয়ার সুযোগটা কতখানি? সুযোগ আছে, এটা সুযোগ আছে বলেই ওই জায়গাটায় ভোক্তাকে জাগানোর জন্যই আমরা যে ভ্যাট দিব জনে জনে, যে সবাই যে আমরা ভ্যাট দিচ্ছি এটা মাথায় রাখতে হবে। আমরা যে কোনো জিনিস কনজিউম করার সময়, পারচেজ করার সময় যখনই বিলটা দিচ্ছি আমাকে মাথায় রাখতে হবে যে আমার এই বিলের মধ্যে আমার ভ্যাটের টাকাটা আছে। তাহলে আমাকে ভ্যাট চালানটা চেয়ে নিতে হবে যে আমাকে যে চালানটা দিচ্ছেন আপনি, এখান থেকে যে ভ্যাট আছে সেই ভ্যাটের অংশটা কোথায়। যখন আমি চালান কেটে ভ্যাটটা পে করব
তখন মোটামুটি আমি নিশ্চিত হতে পারবো যে আমার এই টাকাটা সরকার ভ্যাট রাজস্ব হিসাবে সরকারের কোষাগারে জমা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের ম্যাক্সিমাম ভোক্তা এখনও ওই আপনার দোকান থেকে ওইভাবে ভ্যাট চালানটা আমরা চেয়ে নেই না। আবার চালানটা দিল, সেই চালানের মধ্যে ভ্যাটটা ফোকাস হয়েছে কিনা, ভ্যাট সহ চালানটা কাটা হয়েছে কিনা, সেদিকেও আমরা নজরটা দিচ্ছি না। আবার আরেকটা শ্রেণী রয়ে গেছে এটা, যে কিছু কিছু দোকান আছে এরকমও আমরা দেখি যে তারা হয়তো অফার করে এইভাবে যে আপনি ভ্যাট চালান নিলে আপনাকে এই বিল আসবে, ভ্যাট চালান না নিলে আপনার এই বিল আসবে। তখন তারা ভ্যাট চালানটাই কাটে না, কিছু টাকা কম বিল দেওয়ার জন্য হয়তো বলে যে আমার ভ্যাট চালান লাগবে না, আমাকে বিলটাই দেন। তো এটা একটা সাম টোটাল সিস্টেম এখানে। এটা আমার সমস্ত জনগণ যখন এই জায়গাটায় একটু সচেতন হবে, রেসপন্সিবল হবে, যে দুইটা জায়গায়, একটা জায়গায় হলো যে ভ্যাটটা আমি দিব আমার রাষ্ট্রের জন্যে, নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে ভ্যাটটা দেওয়া প্রয়োজন, এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হলো যে আমি যে ভ্যাটটা দিলাম, ভ্যাটটা রাষ্ট্র পেলো কিনা, সরকারের খাতায় জমা হলো কিনা, এটার জন্য আরেকটু বাড়তি নজরদারি ওইখানে, যে আমাকে ভ্যাট চালানটা দেন। এই জায়গাটা নিশ্চিত হলে আমাদের এই জায়গাটা আরেকটু উন্নত হবে। আরেকটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে, মানে সেটি হচ্ছে যে মাঠ পর্যায়ে ভ্যাটের কর্মকর্তারা অনেক সময় মানে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা বিভিন্ন ফোরামে শুনি যে মানে একটা হয়রানির অভিযোগ, এবং সেখানে এক ধরনের নেগোসিয়েশন যে আমি আপনার ভ্যাটটা এত % বা এতটুকু করে দিচ্ছি, বিনিময়ে হয়তো ঘুষ নেওয়া বা মানে এই ধরনের একটা অনৈতিক একটা লেনদেনের কিছু থাকে, বা এইভাবে একটা হয়রানির শিকার হন অনেক ব্যবসায়ী। মানে এটা আসলে এটার সত্যতা কতখানি, বা এখানে দুইটা পার্ট, একটা হলো হয়রানি, আরটা হলো যে একটু অবৈধ লেনদেন। যেখানে অবৈধ লেনদেন সংগঠন হচ্ছে সেখানে আর হয়রানির কোনো অভিযোগ থাকছে না, সেখানে বোথ পার্টি উইন উইন। তাহলে এই বোথ পার্টি যখন উইন উইন, তাহলে এই জায়গাটা কিন্তু উভয় দিক থেকেই সংশোধনের জায়গায় আসতে হবে, উভয় দিক থেকে সংশোধনের জায়গায় আসতে হবে। এখন প্রশ্ন হলো যে ওদিকে ব্যবসায়ীটা তো মানে বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, সে চেষ্টা করবেই আমি ভ্যাটটা কীভাবে একটু কম দিতে পারি। কিন্তু আমরা যারা ভ্যাট অফিসার, তাদের রেসপন্সিবিলিটি তো হলো এই ভ্যাটটাকে প্রোটেক্ট করা, সরকারের স্বার্থকে প্রোটেক্ট করা। তো এই অনুযোগের জায়গা থেকেই কিন্তু আমি একটু আগে আপনাকে যেটা জানালাম, দর্শক শ্রোতাদের যেটা জানালাম, যে ভ্যাট অনলাইনটাকে টোটালি অটোমেটেড সিস্টেম করা হয়েছে, যে তার রিটার্ন জমা দেওয়ার জন্য, ভ্যাট জমা দেওয়ার জন্য কোনো ভ্যাট অফিসারের কাছে তাকে আসতে হবে না, যে সে তার নিজের, এবং ভ্যাট আপনি জেনে থাকবেন যে ভ্যাটটা কিন্তু ভ্যাট অফিসার ক্যালকুলেট করে না যে তার এই মাসে ভ্যাট কত আসলো। এটা একটা স্বনির্ধারণী পদ্ধতি, যার ভ্যাট সে নিজে হিসাব করে যে আমার সারা মাস আমি এত বিক্রি করেছি, আমার এই ভ্যাট আসছে, আমি এই জমা দিলাম। শুধু সে ওইটা করে তার রিটার্নের মধ্যে ফোকাস করে মাস শেষে রিটার্নটা সাবমিট করে। ভ্যাট অফিসারের কাজটা হলো প্রতি বছর মাসে অফিসে বসেই রিটার্নটা একটা প্রাথমিক যাচাই করা যে এটার মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। জেনারেলি খুবই কম অসঙ্গতি বের করা যায়, কারণ রিটার্নের সাথে তো ওই সাপোর্টিংসগুলো থাকে না। বছর শেষে যে একটা আপনার অডিট হয়, সেই অডিটের মধ্যেও যাতে কোনো করদাতা হয়রানির শিকার না হয়, সেখানেও জাতীয় রাজস্ব বোর্ড একটা কঠিন ব্যবস্থা করেছে যে সেই কোন প্রতিষ্ঠানগুলো অডিট হবে এটা ম্যানুয়ালি সিলেক্ট করা যাবে না, সেইটা অটোমেটেড পদ্ধতিতে সিলেক্ট হবে, স্যাম্পল ধরে অটোমেটেড সিস্টেমই হবে। এটা হলো একটা জায়গা। আর হয়রানির যে জায়গাটা, সেটা আমরাও ফিল করি, সে হয়রানির জায়গাটার মধ্যে একটা হলো যারা ভ্যাট অফিসার, এদের প্রফেশনালিজমের ঘাটতি, এদের সেবাধর্মী একটা মনোভাবের ঘাটতি। সেই জায়গাটা আমরা রিপেয়ার করার চেষ্টা করছি, মোটিভেট করার চেষ্টা করছি, ট্রেন আপ করার চেষ্টা করছি, এবং আমরা উই আর হ্যাপি যে এটা ডে বাই ডে উন্নত হচ্ছে। 10 বছর আগের ভ্যাট ব্যবস্থার আজকের ভ্যাট ব্যবস্থা এক না, অনেকটুকুই চেঞ্জ হয়ে আসছে। আরেকটা হয়রানির জায়গা হলো যে আমাদের করদাতাদের মধ্যে অনেকেই আছেন যিনি ব্যবসা করেন, ভ্যাট দেন, কিন্তু ভ্যাটটাকে কখনো বোঝার চেষ্টা করেন না। ভ্যাট আইনটা হয়তো অনেক বড়, কিন্তু আমি তো 1-2টা আইটেম নিয়ে ব্যবসা করি। এই আইটেমের জন্য আমার হয়তো 2টা প্যারা জানা দরকার, একটা চ্যাপ্টারে জানা দরকার, 2টা পৃষ্ঠা জানা দরকার, একটা এসআরও জানা দরকার। যখন আমি এতটুকু জেনে নিব, তখন আর কোনো ভ্যাট অফিসার বা অন্য কেউ এসে আমাকে অন্যায়ভাবে হয়রানি করার সুযোগটা পাবে না। সেই জায়গাটাইও আমরা করদাতাদের একটু সেন্সিটাইজ করার চেষ্টা করছি, ব্যাপক হারে আমরা তাদেরকে ট্রেনিং করাচ্ছি। যেমন আপনি জেনে থাকবেন যে এই ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষ আমরা প্রত্যেকটা কমিশনারেট সপ্তাহব্যাপী সেক্টর ধরে ধরে সেখানে শুধু করদাতাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। ওপেন, আমাদেরকে জাগান। আমরা এমন ব্যবস্থা রেখেছি যে আমার চেম্বার বডিগুলো তারা যদি ফিল করে যে আমরা টিম যে ওনাদের ওইখানে যে ট্রেন আপ করে আসতে হবে, আমরা সেটাও করাচ্ছি। তো এই উভয় দিক থেকেই যখন আমরা এইভাবে তৈরি হব
যে আমরা এই পরিবেশটাকে উন্নত করতে চাই। দুইটা জিনিস আমরা করতে চাই। ভ্যাট অফিসারদের দিক থেকে হলো সেবা ধর্মী একটা পরিবেশ তৈরি করা, অ্যাজ ওয়েল এস করদাতাদের পক্ষ থেকে হলো যে ভ্যাট ফাঁকি মুক্ত একটা পরিবেশ তৈরি করা। তো জাতীয় রাজস্ব বোর্ড একদিকে করদাতা বান্ধব সেবা ধর্মী, অন্যদিকে কর ফাঁকি মুক্ত একটা ভ্যাট ব্যবস্থা বিনির্মাণে কাজ করছে। আচ্ছা, সেক্ষেত্রে একটু বিষয় জানতে চাচ্ছি যে আমি একজন ব্যবসায়ী, মানে সে ভ্যাট নিবন্ধন করলো, আরেকজন করলেন না, মানে করলে সুবিধা কি আর না করলে অসুবিধা কি? আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা হলো সুবিধা অসুবিধা, আর একটা হলো সেই ব্যবসায়ীর ঝুঁকি। ব্যবসায়ীর ঝুঁকিটা হলো যে সে ব্যবসা করছে, এখন ব্যবসার ময়দানে কিন্তু তার সমজাতীয় আরেকজন ব্যবসায়ী কিন্তু তার প্রতিদ্বন্দ্বী। তো এটা কোনো না কোনোভাবে কিন্তু আমাদের নলেজে তখন চলে আসে তখন 6 মাস 1 বছর পরে, তখন যে আমরা যখন তার কাগজপত্র তুলে এনে তার তো রেকর্ড থাকে গত 1 বছরে কত রকম বিক্রি হয়েছে, যখন সারা বছরের ভ্যাটটা আমরা একসাথে ক্লেম করি, তখন কিন্তু তার ব্যবসা করার মতো পুঁজি আর তখন থাকে না, সেখানে হাত পড়ে যায় যে এত ভ্যাট জমা হয়ে যায়। এই হলো নাম্বার 1। নাম্বার 2, এই যে সে 1 বছর ভ্যাট নিবন্ধনযোগ্য হওয়া সত্ত্বেও ভ্যাটটা নেয়নি, আইন অনুযায়ী তার বিহিতটা হলো তাকে এই 1 বছরে তাকে প্রতি মাসে 1% করে ইন্টারেস্ট দিতে হবে, প্লাস তার জরিমানা আছে যে সারা যতটুকু ভ্যাট ফাঁকি হয়েছিল তার মিনিমাম 50%, ম্যাক্সিমাম 100%। জরিমানা, সুদ এবং মূল ভ্যাট এই যে এটা দিয়ে তার ব্যবসায় সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। এটা কি নিবন্ধনের পর? যখনই আমার কাছে ধরা পড়বে তখন তাকে এটা দিতে হবে। এটা হলো তার ঝুঁকিটা। আর অসুবিধার দিকটা দেখেন যে ভ্যাট নিবন্ধনটা হলো একটা ব্যবসায়ীর যে একটা আইনগত বৈধতা, তার একটা ইনস্ট্রুমেন্ট হলো ভ্যাট নিবন্ধনটা। এবং এই ব্যবসায়ী আরও বিভিন্ন ব্যবসায়িক সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে তার ভ্যাট নিবন্ধনটা না থাকলে সেই সুযোগটা সে পাবে না। যেমন ভ্যাট নিবন্ধন ছাড়া আপনি ইম্পোর্ট করতে পারবেন না, ভ্যাট নিবন্ধন ছাড়া এক্সপোর্ট করতে পারবেন না, ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যাংক থেকে লোন পাবেন না, ভ্যাট নিবন্ধন ছাড়া আপনি যদি একটা বন্ড লাইসেন্স নিতে চান যে আমি ডিউটি ফ্রি শপ করব, আমি ডিউটি ফ্রি মাল ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, সেই বন্ড লাইসেন্স পাবেন না। এটা হলো তার অসুবিধা। আর বড় অসুবিধা হলো যে ভ্যাট তো একটা আধুনিক আপনার কর ব্যবস্থা, যেখানে কখনো ট্যাক্স অন ট্যাক্স হবে না, ক্যাসকেডিং এফেক্টটা থাকবে না। এটা যে কেন থাকবে না, যে যারাই ভ্যাট সিস্টেমের আওতায় আসছে, একটা পণ্য যতবার হাত বদল হয় ততবারই কিন্তু এখানে ভ্যালু এডিশন হয়, সেই অ্যাডেড ভ্যালুর উপরে তাকে ততবারই ভ্যাট হিসাব হয়। তো এটা কীভাবে হয়, যে আমি এই স্টেজে যখন ভ্যাটটা দিচ্ছি, প্রিভিয়াস স্টেজে কী ভ্যাট দিয়ে আসছিলাম সেটা আমি অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছি। আমার এই স্টেজে যদি 20 টাকা ভ্যাট আসে, আমি কেনার সময় যে 15 টাকা ভ্যাট দিয়ে আসছি, সেটা আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমি নিট ভ্যাট দিব এখন মাত্র 5 টাকা। কিন্তু আমি যখন আমার ভ্যাট নিবন্ধনটা নাই, তখন কিন্তু আগের অ্যাডজাস্টমেন্টের সুবিধাটাও আমি পাচ্ছি না। তাহলে ব্যবসায়ীর অসুবিধাটা হলো কি, যে সে তার মালটা কেনার সময় যে ভ্যাট দিয়ে আসছে সেই অ্যাডজাস্টমেন্ট সে নিতে পারবে না যদি তার ভ্যাট নিবন্ধন না থাকে। এই ভ্যাট নিবন্ধন না থাকলে সে কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না। এগুলো হলো তার ব্যবসায়িক সমস্যা। আর আইনে জরিমানা, সুদ এবং ভ্যাট আদায় করা, এটা হলো তার রাজস্ব ঝুঁকি বা ক্যাপিটাল ঝুঁকি। আমরা একদম শেষ পর্যায়ে একদম সংক্ষেপে একটু জানতে চাইবো যে এখন অন্তর্বর্তী সরকার চাচ্ছে অনেক খাতে সংস্কার, সেক্ষেত্রে এনবিআর এর নাম বড় করে আসছে, এনবিআর চেয়ারম্যানও বলেছেন সংস্কার করে আধুনিকায়নকে আরও এগিয়ে নেওয়া হবে। সেক্ষেত্রে একজন ভ্যাটের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে মানে আপনার একদম মোটা দাগে কি পরামর্শ থাকবে যে এই সংস্কার যদি ভ্যাটের ক্ষেত্রে কোন কোন জায়গায় সংস্কার হলে ভালো হয়? এখানে দুইটা জায়গা। একটা সংস্কার হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা আমাদের ইন্টারনাল, আমাদের কেরিয়ার প্ল্যানিং কি হবে, আমরা কিভাবে অফিসার নিব, কিভাবে ট্রেন আপ হবে, যেটা আমি আপনাকে বললাম, এই যে প্রফেশনালিজম ডেভেলপ করা, সেটার পিছনে তো বিনিয়োগ করতে হবে। এটা বলে বলে তো হবে না, সেটার পিছনে বিনিয়োগ করতে হবে, এভাবে তৈরি করতে হবে। আরেকটা হ্যাঁ, এখন হলো এই অফিসারদের তৈরি করার পিছনে আমার টোটাল আপনি বিশ্ববাদী দিলাম, যদি সাউথ এশীয় চিন্তা ভাবনা করেন, একদম মিনিমাম কস্টিং হলো বাংলাদেশে, মিনিমাম কস্টিং। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা হলো যেটা আপনি বললেন যে আমার ভ্যাটের জন্য, ভ্যাট ব্যবস্থাপনার জন্য, করদাতাদের জন্য একদিকে রেভিনিউ কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, আরেকদিকে করদাতাদের যে ভোগান্তি, কষ্ট, অনুযোগ, এটা কিভাবে কমানো যায়, এই টোটালটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো অটোমেশন
অটোমেশন অ্যান্ড অটোমেশন। জি, ধন্যবাদ আপনাকে এই আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।